আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো। এর অর্থ হলো তোমরা ঐক্যবদ্ধ থাকো। তো আজ আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি 9টা 30 লাইভে আসার কথা, কিন্তু আমি আমার ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে একটি গ্রুপ মিটিং করার কারণে আমার বিলম্ব হলো। তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। যেহেতু আমি সকালে বলেছি সবাইকে যুক্ত থাকার জন্য, আপনারা অবশ্যই যুক্ত আছেন। তো আজকের লাইভে আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকবে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন আমরা ঐক্যপ্রণ করে সকল গ্রুপগুলো একাত্র করে আমরা ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি ধাপে ধাপে। আমাদের প্রথম টার্গেট ছিল মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক। আমরা ইনশাল্লাহ সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে হলেও আমরা সফলতা অর্জন করেছি। ইনশাল্লাহ মন্ত্রী মহোদয়ের সাথে বৈঠক করেছি। দ্বিতীয় পর্ব ছিল মন্ত্রী মহোদয় বলেছে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যানের সাথে বৈঠক করে আমাদের ইবতেদায়ী মাদ্রাসার ব্যাপারে একটি প্রস্তাবনা পাঠানো। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসা বোর্ডের প্রস্তাবনাও পাঠিয়েছি, কিন্তু এই প্রস্তাবনা পাঠানোর পরে আমাদের কার্যক্রম হলো যে ডিজি মহোদয়ের সাথে বৈঠক করা এবং সচিব মহোদয়ের সাথে বৈঠক করা। ইতিমধ্যে আমরা সচিবের সাথে একটি প্রোগ্রাম করেছিলাম গত 22 তারিখে। তিনি সরকারি প্রোগ্রামের কারণে তিনি সময় দিতে পারেন নাই। তো তারপরে আমরা ইনশাল্লাহ সময় নিব। আরেকটি কাজ হলো আমাদের যে মন্ত্রী মহোদয় বলেছেন আপনারা স্ব এলাকার সংসদ সদস্যের ডিউ লেটার দিবেন। আমরা সেটাও ইনশাল্লাহ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। সেখানে বিএনপির বড় বড় মন্ত্রী এমপি যারা বড় বড় পদে আছেন, স্থায়ী কমিটির সদস্য, আমরা তাদের অনেকেরই ইনশাল্লাহ ডিউ লেটার নিতে আমরা ইনশাল্লাহ সফল হয়েছি। আমার ভাইরা, তা আমরা এভাবেই এগিয়ে যাচ্ছি। তা আজকের প্রশ্ন হলো আপনাদের কাছে, আমার প্রশ্ন হলো আপনারা যারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা আছেন তারা আমার প্রশ্নের জবাব দেবেন। সেই প্রশ্নটি হলো আমার যে ইবতেদায়ী মাদ্রাসা আমরা যখন থেকে আন্দোলন সংগ্রাম শুরু করেছি তখন থেকে ইবতেদায়ী মাদ্রাসা না হওয়ার কারণটা কি আশা করি আপনারা এর জবাব দেবেন। এটা এক নাম্বার কারণ হলো আমরা বিভিন্ন গ্রুপে লবিং করার কারণেই সরকার সুযোগ পায়, অফিস আদালত সুযোগ পায় যে এরা বিভিন্ন গ্রুপে আছে, এটা না দিলেও কিছু হবে না। এবং আরো একটি কথা বলে যে গত 22 তারিখে মাদ্রাসা বোর্ডের রেজিস্ট্রার স্যার যাক বলেছেন যে ভাই আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা গ্রুপ শেষ করেন, অর্থাৎ গ্রুপে আসলে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি, আমরা কার কথা শুনবো। সেহেতু আমরা চাই যে আপনারা এই দাবিটাকে একমতে একসাথে থেকে আপনারা দাবিটা আদায় করেন। আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। এমত অবস্থায় তারা একটি প্রস্তাবও আপনারা প্রস্তুত করেছে মন্ত্রণালয়ে দেওয়ার। ইতিমধ্যেই আমরা 22 তারিখে মাদ্রাসা বোর্ডে গিয়ে জানতে পারলাম যে আরেকটি আবেদন করেছে, আরেকটি গ্রুপ মাদ্রাসা বোর্ড চেয়ারম্যানের সাথে বসতে চায়। তো যেখানে মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান আমাদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নিলেন এবং প্রস্তাব প্রস্তুত করলেন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য। এমত অবস্থায় যদি আরেকটি গ্রুপ এসে বলে যে আমরা মিটিং করতে চাই, আমরা আপনার সাথে আলোচনা করতে চাই, তাহলে আমাদের যে কাজটি আগানো এই কাজটির ব্যাঘাত হয়। এবং রেজিস্ট্রার স্যার স্পষ্ট বলেছেন
যে আপনারা যদি এইভাবে গ্রুপিং করেন, আমরা এই ফাইলের কাজ করব না। আমরা কাকে খুশি করব, কোন দলকে খুশি করব, কোন গ্রুপকে আমরা সন্তুষ্ট করব, সেহেতু আমরা কোন গ্রুপকে সন্তুষ্ট করার মধ্যে নাই। মন্ত্রী মহোদয় যদি ফোন করে, আমরা বলবো যে স্যার তাদের বিভিন্ন গ্রুপের কারণে আমরা কাজ করতে পারছি না। এক এক ধরনের আবেদন এক একজনে করে, এক এক সংগঠনের নাম দিয়ে আবেদন করে, সেহেতু আমরা কোন সংগঠনকে খুশি করব, কোন নেতাদেরকে খুশি করব, সেহেতু এটা আমরা এজন্য করি নাই। তো এই কথাটা আপনারা কেমন মনে করেন? বললাম মোবাইল, আমার মোবাইলে ডিস্টার্ব করতেছে, তাই আপনারা মনে কষ্ট নেবেন না, একটু সমস্যা করতেছে মোবাইলে, তারপরও যেহেতু শুরু করেছি শেষ করতে হবে। তো মনে অত্যন্ত দুঃখ পেয়েছি যখন রেজিস্ট্রার স্যার বললো যে আপনারা এভাবে গ্রুপে গ্রুপে আসলে আমরা পারবো না। আপনারা লেগে আবেদনও বের করে দেখালেন যে দেখেন এই আবার আবেদন করেছে। এই আবেদনটি দেখলাম ফিরোজপুরের নুরুল আমিনের স্বাক্ষরিত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি অবলিক আবার ঐক্যজোট। তাহলে এটা দেখে মন খারাপ হয়েছে এবং আমরা এটা এর আগে আমরা বসেছিলাম যে কোনো গ্রুপ থাকতে পারবে না। আপনারা অবশ্যই অবগত আছেন, আমরা যখন ঐক্যফ্রন্ট করি, ঐক্যফ্রন্ট করার সময় কাজী মোখলেসুর রহমান এবং তার যে খলিফারা আছে আমরা এই দাবিটা আদায় করার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেয়নি। তারা ভিন্নভাবে করবে, কারণ তাদের ব্যবসা বাণিজ্যের যে পলিসি এটা আমাদের সাথে মেশে না। তাদের ব্যবসার পলিসি অন্যরকম। এই ব্যবসার পলিসির কারণে তারা আমাদের সাথে ঐক্য হতে পারে নাই। যখন ঐক্য হতে পারে নাই, তখন আমরা বলেছিলাম আপনি দীর্ঘ 18 বছর চেষ্টা করেছেন, অর্থাৎ 9 সালে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, 9 সাল থেকে 26 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর তিনি চেষ্টা করেছেন। এখন আমরা তাদেরকে বলেছিলাম যে কিছুদিনের জন্য একটু অফ থাকুন, আপনারা একটু রেস্টে থাকুন, অথবা আমাদের সাথে আসুন। কিন্তু তারা আমাদের সাথে আসে না, তারা রেস্টও থাকে না। তাদের এখন চিন্তা হলো যেভাবে বিদ্যুতের গতিতে তারা এগিয়ে চলছে, আল্লাহর রহমতে ইবতেদায়ী মাদ্রাসার বেতন হবে। আর বেতন হওয়ার জন্য আমরা অনেক কিছু ইনশাল্লাহ সম্পন্ন করেছি, আপনারা দেখতেছেন, জানতেছেন, টাইম টু টাইম সবকিছু আপনারা শুনেন। এমতো অবস্থায় যদি আমাদের মাধ্যমে বেতন হয়, তাহলে তারা দীর্ঘ 18 বছর চেষ্টা করে কিছু দিতে পারলো না, তাহলে তারা লজ্জিত হয়, আপনাদের কাছে তারা ব্যর্থ প্রমাণিত হয় তাদের চেষ্টা। এই কারণেই তারা দুটি পথ অবলম্বন শুরু করেছে যে ইবতেদায়ী মাদ্রাসা করা যাবে না, ইবতেদায়ী মাদ্রাসা যাতে করতে না পারে। এই জন্য তাদের মধ্যে একজন লোক আছে, আমি সেদিন লাইভে বলেছিলাম যে বাংলাদেশের প্রথম শ্রেণীর একজন জ্ঞানী ব্যক্তি, প্রথম শ্রেণীর একজন হেকমত কৌশল আলা লোক তাদের মাঝে আছে। তার সেই হেকমত কৌশল গুলো জানতেছে, তিনি বুদ্ধি দিয়েছে তাদেরকে নিয়ে বসে যে এভাবে যদি তাদের নেতৃত্বে ইবতেদায়ী মাদ্রাসা হয়ে যায়, তাহলে তো আমাদের আর অস্তিত্ব রইল না। আমরা যে এত টাকা পয়সা কোটি টাকা নিয়েছি, কোটি কোটি টাকা সারা বাংলাদেশ থেকে হাতিয়ে নিয়েছি, তার কি জবাব দিব? এমত অবস্থায় তারা দুইটি কৌশল অবলম্বন করেছে, আপনারা শুনেছেন। একদিকে তারা মাঠে ছড়াচ্ছে 3 লক্ষ টাকা করে দিলে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে দিবে। এই এখন তারা 3 লক্ষ টাকা পাক বা না পাক, এই শব্দটা যখন মন্ত্রণালয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কানে পৌঁছবে, তাহলে অবশ্যই তারা এই ফাইলটা বন্ধ করে দিবে যে এটা নিয়ে চাঁদাবাজি শুরু হয়েছে, এটা করা যাবে না। এই একটি হেকমত কৌশল তিনি করেছে, তিনি হেকমত ওয়ালা বড়, তিনি বড় কৌশলী লোক এবং বড় হেকমত তিনি জানেন। এবার এই হেকমত খাটিয়েছেন এটা যে আমরা যেহেতু করতে পারলাম না, এদেরকেও করতে দেওয়া যাবে না। তাইলে সেটা কিভাবে ঠেক দিতে হবে? সারা দেশে প্রত্যেক জেলায় তোমরা 3 লক্ষ টাকা করে চাও, এই আওয়াজটা মন্ত্রণালয় বুঝলে এটা ঠেক খাবে, বেতন হবে না। এই একটি হেকমত সে খাটিয়েছে। আরেকটি হেকমত খাটিয়েছে যে যেখানেই তারা আবেদন দিয়েছে সেখানে বিকল্প আরেকটা আবেদন দাও। সে কিন্তু ধরা ছোঁয়ার বাহিরে, সে লাদেনের মতো গোপনে গোপনে থেকে করে। সে
একদিকে দেখেন আমার শিক্ষক সমিতি তাকে বহিষ্কার করেছে 19 সালে, তখন থেকে আমি শিক্ষক সমিতির মহাসচিব। আমার সভাপতি মৃত্যুবরণ করার পরে তাকে আবার নিয়েছিলাম আমি স্মরণে, আমি বলেছিলাম সে এই সুযোগে এখন এই শিক্ষক সমিতি সে নিজে না থেকে দিয়েছে কোথায়, নেত্রকোনার এক ব্যবসায়ী, কি টিচিং ব্যবসায়ী, আমি সেদিনও বলেছি আমরা ন্যূনতম হিসাব মিলেছি অন্তত 1.5 কোটি টাকা কামাই করেছে এই ইফটিজিং এর এই সংগঠন দিয়ে, 1.5 কোটি টাকা কামিয়েছে। এরপরে সে অন্য ইফতেদাই দিয়ে তো কামিয়েছে, তাকে করেছে সভাপতি। আবার এই যে আরেক ব্যবসায়ী, এই যে আলামিন, আরেক ব্যবসায়ী আলামিন, তার ব্যবসা কেমন আমি বর্ণনা দেই, এবং সেদিন আমি বলেছিলাম যে হিসাবে বসেন। এই 42 দিনের আন্দোলনে জামাত সংগঠন 2 লক্ষ টাকা দিয়েছে আন্দোলনকারীদের খাওয়ার জন্য, সেবার জন্য, এবং জমিয়তুল মুদারিসিন 1 লক্ষ টাকা দিয়েছে, এবং ইনকিলাব মঞ্চ 1 লক্ষ টাকা দিয়েছে। এই 4 লক্ষ টাকা শুধু এই 3 সংগঠন থেকে এসেছে। এভাবে আরো অন্যান্য খান থেকে সহযোগিতা এসেছে, এবং আপনার এই যে আন্দোলন বাস্তবায়ন কমিটিতে এক এক সদস্য নিয়ে সর্বোচ্চ 40-50 হাজার টাকা পর্যন্ত নিয়েছে, নিচে 20-30 এ ধরনের টাকা নিয়েছে। এই যে একজন ব্যবসায়ী, এই আলামিন, পটুয়াখালীর আলামিন, তিনি মহাসচিব হয়েছেন আমার সমিতির। আমি বলেছিলাম আমি যেদিন সমিতির নেতৃত্ব দেই সেদিন তোমার জন্ম হয়নি, অথচ তুমি আসতো আমার সাথে টাক্কা দিতে সমিতির মহাসচিব হতে। যাই হোক, সেটা ওই যে বদলার জবাব খেতে রাইবে, এটা বাংলা কথা, আর গ্রামের, সেটা আমি জবাব দেবো মাঠে। তো এই চক্র এখন 3 লক্ষ টাকা করে চায় যে ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করে দিবে। এর মূল কারণ হলো যে ইফতেদায়ী মাদ্রাসা এই ফাইলটাকে স্থগিত করা। আমরা যেই গতিতে আমরা বেতন করার জন্য ইনশাল্লাহ এগিয়ে চলছি, সেই গতিটাকে বন্ধ করার জন্য কৌশল হলো 3 লক্ষ টাকা করে মাঠে তার এজেন্টরা চাওয়া, আর বিভিন্ন জায়গায় আবেদন দেওয়ার মানি হলো যে রেজিস্ট্রার স্যার বলেছে এই ধরনের একাধিক গ্রুপ থাকলে ভাই আমরা কাজ করব না, আমরা এই ফাইল ফেলে রাখবো। এটাও তার একটা কৌশল, যে সে এই সমস্ত কৌশল অবলম্বন করেই চলে। ভাই দয়া করে, আমি কি বলবো, মোবাইলটা খুবই ডিস্টার্ব করতেছে। তো এই 2 কৌশল অবলম্বন শুরু করেছে, এক হলো বিকল্প আবেদন দেওয়া, আরেক হলো চাঁদাবাজি করা সারা দেশে। এই যে চাঁদাবাজি করে এই ফাইলটা বন্ধ হোক, এটা আপনারা চান কিনা এটা আপনারা কমেন্টে জানাবেন। এবং আমরা গত 21 তারিখে রাত্রে বসে ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নিয়েছি যে এক গ্রুপ এখনো আমাদেরকে ধরা দিচ্ছে না, তাদেরকে যত সম্মানের সাথে আমরা আহ্বান করেছি তারা কোনো প্রকারে আমাদেরকে ধরা দিচ্ছে না, তাহলে পথ কি? তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এরা যেহেতু 18 বছর চেষ্টা করে কিছু করতে পারে নাই, অন্তত 18টা মাস তারা একটু অফ থাকুক। 18 মাস না, প্রয়োজনে 6টা মাস তারা একটু অপেক্ষা করুক, দেখুক আমরা কি করতে পারি, তারা যেন একটু চুপচাপ থাকে। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি, আর যদি চুপচাপ না থাকে তাহলে আমরা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা শিক্ষকের স্বার্থে, এটা আমার বাবার দিনের সম্পদ না ইবতেদায়ী মাদ্রাসার বেতন। আমি একজন শিক্ষক, একজন শিক্ষকের বেতন আমি পাবো, কিন্তু জাতির স্বার্থে আমরা এই প্রকল্প হাতে নিয়েছি যে তারা হয় বাড়িতে অফ থাকবে, অন্যথায় তারা আমাদের সাথে আসবে। আর যদি তারা বিকল্প কোনো গ্রুপিং করে বেতন বন্ধ করার চেষ্টা করে তাহলে আমরা প্রতিহত করার চেষ্টা করব। আমি আমার শিক্ষক ভাইদের কাছে জানতে চাই, আজকে কমেন্টে জানাবেন যে আপনারা কি চান। এভাবে গ্রুপিং করে ইবতেদায়ী মাদ্রাসার বেতনের এই প্রক্রিয়াটা বন্ধ করো, না কোনো তাদেরকে গ্রুপিং থেকে একটু নিবৃত্তে থাকার জন্য অনুরোধ করবেন, এবং আমরা আমাদের গতিতে কাজ চালিয়ে যাব। যদি আপনারা এই গ্রুপিং পছন্দ করেন তাহলে সেটা বলবেন, তাইলে গ্রুপিং করবে, আমাদের এত ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই। যাক, 42 বছর গিয়েছে, আরো 40 বছর যাক, তাতে আমার কি। এই জন্য আপনাদের আজকে আমি এই প্রশ্ন করেছি, আপনারা এই প্রশ্নের জবাব দিবেন
এবং যদি আমাকে সাহস দেন ইনশাল্লাহ এগিয়ে যাব। আপনারা জানেন যে গত 18 তারিখ মাদ্রাসা 22 তারিখ মাদ্রাসা বোর্ডে যখন আমরা গিয়েছি যে আমাদের প্রস্তাবটা গেল কিনা, তখনই আমাদেরকে দেখালেন যে প্রস্তাব যাবে কি, আপনাদের গ্রুপ বন্ধ হয়নি, এই দেখেন গ্রুপের আবেদন। তখন একটু আমাদেরও একটু খারাপ লাগছে। এই খারাপ লাগার পরে আমরা লোক ছিলাম, অনেকেই ছিল, সাধারণ শিক্ষকরাও ছিল। এর মধ্যে এই যে এই মোকলেসিয়ার যে খলিফা, তন্মধ্যে আমরা 3জনকে দেখা হলো, 3জনকেই প্রশ্ন করলাম যে আপনারা এটা কেন শুরু করলেন, এই আবেদন কেন করেন, এবং আমার শিক্ষক সমিতি নিয়ে কেন টানাটানি করেন। তাতে মাদ্রাসা বোর্ডের বাহিরেই এই কথাগুলো হচ্ছিল। আমি প্রশ্ন করেছিলাম নুরুল আমিনকে যে আপনি আবেদন দিয়ে কেন আমাদের এই বিপক্ষে আবেদনটা দিলেন, যেখানে আমাদের কার্যক্রমটা চলমান, যেখানে প্রস্তাব প্রস্তুত হয়ে যাচ্ছে, মন্ত্রণালয় পাঠাবে, এমত অবস্থায় এই আবেদনটা দিলেন। এখন তো তারা বলতেছে মাদ্রাসা ফাইলের কাজ করবে না, বন্ধ রাখবে। তাহলে এটা কেন দিলেন একটু বলেন তো। সেখানে সঠিক জবাব দিতে পারে নাই। আর তাদের এই উল্টাপাল্টা জবাব এবং বিতর্কমূলক মানে মেজাজ খারাপ করে কথা বলার কারণে আমাদের পাশে থাকা সাধারণ শিক্ষকেরা তাদেরকে হালকা পাতলা কিছু দিয়েছে। যদি আমরা মারতাম, আমরা অনেক লোক ছিলাম, তাইলে সেখান থেকে সুস্থ শরীরে যাওয়ার সুযোগ থাকতো না। আমরা মারি নেই, আমরা বরং আরো এটা প্রতিহত করেছি। যারা ধরেছে সাধারণ শিক্ষক, তাদের থেকে আমরা ছাড়িয়ে দিয়েছি, এদেরকে বার করে দিয়েছি। অথচ এখন শুনতেছি নাকি তারা আমার বিরুদ্ধে মামলা করবে এবং আমাকে খুন করার জন্য বিভিন্ন পরিকল্পনা করে। আমার ভাইরা কথাগুলো খুব সুন্দর করে শুনবেন। তারা এক এক জায়গায় গিয়েছে, সেখানে তাদেরকে প্রস্তাব দিয়েছে এবং অফার দিয়েছে, তারা এটা অস্বীকৃতি জানিয়েছে এবং আমাকে তারা জানিয়েছে যে তাজুল ভাই আপনি সতর্ক, কেন এই আপনার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হচ্ছে, আপনার বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হচ্ছে। যে অফার আমরা গ্রহণ করি নাই, এই অফার হয়তো অন্য কেউ গ্রহণ করবে, আপনার ক্ষতি করতে পারে, আপনি খুব সতর্ক থাকবেন। এবং বিভিন্ন জেলা থেকে তাদের সাথে যারা কথা বলে, তাদের কাছ থেকেও আমি জানতে পারলাম যে তারা খুব প্রিপারেশন নিচ্ছে আমাকে ক্ষতি করবে, আমার যে কোনো ক্ষতি করবে, অথবা আমাকে জীবনে শেষ করে দিবে, এরকম পরিকল্পনা নিচ্ছে তারা। এবং ঢাকাতে গ্রুপে গ্রুপে এভাবে তারা হাঁটাহাঁটি করছে, আমি শুনছি। আমার ভাইয়েরা, আমি এই কথা আপনাদের শুনানোর কারণ কিন্তু আমি ভয় পাইনি। ব্যাঙের আবার সর্দি কিসের? যেই ব্যাঙ পানিতে বাস করে সেই ব্যাঙের আবার কি সর্দি হয়? আমার জীবনে বিভিন্ন মামলা মোকদ্দমা এবং সংগ্রামী জীবন। আমি মনে করি আমার জীবনটা হলো নদী সাঁতার কাটা জীবন। তা আমার এই নদী সাঁতার কাটা জীবনে, আমার সংগ্রামী জীবনে আমি এগুলো শুনে একটা মশার পাখা পরিমাণও আমি বিচলিত হই নাই যে এরা আমার কি করবে। কেননা আমার দৃঢ় বিশ্বাস, আমার আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছে, তার 1 সেকেন্ড পূর্বেও আমার হায়াত নেওয়ার, আমার জীবন নেওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কারণেই, ওই কাজী মোখলেস আলামিন শামসুল তো দূরের কথা, পৃথিবীর কারণেই 1 সেকেন্ড পূর্বে আমার জীবন নেয়ার। সেহেতু আমি আপনাদেরকে আজকে অবগত করানোর জন্যই এই মিটিংটা। এক হলো, আমি যে প্রকল্প শুরু করেছি, হয় আসবে এক দলে, না হয় ফিরে যাবে নিজের ঘরে। যদি এছাড়া কোনো বিকল্প কিছু করে, তাহলে যেটা 22 তারিখে উদ্বোধন হয়েছে, এর গতি আরো বাড়বে এবং এই দুর্মুজ কমিটি আরো শক্তিশালী হবে। আগামী দিনে ইনশাল্লাহ যেখানে পাবে সেখানেই এই দুর্মুজ কমিটি তাদেরকে প্রতিহত করবে। তারা আমাকে কখন মারবে, কি করবে, সেটা পরের কথা, কিন্তু দুর্মুজ কমিটি আরো শক্তিশালী হয়ে ইনশাল্লাহ রবিবার থেকে অভিযান চালাবে। তো আপনারা এই এই যে প্রস্তাব এবং এই কর্মসূচি, যে বিকল্প ভাবে হাঁটা, ভিন্ন ভিন্ন ভাবে আবেদন দেয়া, এটার বিকল্প যে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, এতে আপনারা একমত আছেন কিনা আমি জানার পরে আগামী দিনে হাঁটবো। কারণ যদি আপনারা একমত না থাকেন, কেউ কেউ বলেছেন যে শিক্ষক কিভাবে শিক্ষকের গায়ে হাত দেয়। ওরে ভাই, শিক্ষক তো শিক্ষকের গায়ে হাত দেয় নাই, শিক্ষক গায়ে হাত দিয়েছে চাঁদাবাজদের, চক্রান্তকারীদের গায়ে। এই হাত শিক্ষকের গায়ে পড়ে নাই। যাদের গায়ে হাত দিয়েছে তারা চাঁদাবাজ এবং তারা
কন্টাক্ট নিয়েছে। সেই কন্টাক্টটা কেমন আপনারা শুনলে আশ্চর্য হবেন। আমাকে কাল থেকে সিলেট থেকে কয়েকজন ফোন দিয়ে বলছে যে নেতা আমাদের সিলেটকে কেন অপমান করছেন। আমি প্রশ্ন করলাম যে ভাই কি অপমান? এই যে আপনাদের ফেসবুকে বারবার দেখি সিলেটের সাইবুল, এই সাইবুল তো সিলেটের না, এই সাইবুল তো সিলেটের লোক নয়। আমি বললাম যে কি বলেন, সে তো সিলেটের গাঠটি বস্তা ভরে ভরে ফাইলানে এখানে দালালি করে লক্ষ লক্ষ টাকার কাজ করতেছে মাদ্রাসা বোর্ডে। আমরা সবাই তাকে সিলেটের সাইফুল হিসাবে চিনি, আপনারা কি বলেন ভাই? তখন বললো যে না ভাই, উনি সিলেটের সাইফুল না, ওনার বাড়ি হলো রংপুর, উনি সিলেট কন্ট্রাক্ট নিয়েছে, লিজ নিয়েছে। আমি অনেক সময় আশ্চর্য বোধ করতাম যে আমি আসলে শিক্ষক সমিতির মহাসচিব, প্রতি সপ্তাহে আমাকে না জানিয়ে কিসের মিটিং হচ্ছে আমি ভাবতেই পারতাম না। আমাকে বলতো না, দাওয়াতও দিত না, অথচ দেখতাম প্রতি সপ্তাহে মিটিং করে। সেই মিটিং এর রেজাল্ট আজকে পাইতেছি। সেই মিটিং হলো তাদের এই যে চাঁদাবাজ বাহিনী, এদেরকে কাজী মোখলেসুর রহমান লেলিয়ে দিচ্ছে, অর্থাৎ কন্ট্রাক্ট দিচ্ছে। সারা বাংলাদেশের কন্ট্রাক্ট দিয়েছে একজনকে, সেই লোকটা বরিশালের, আমি এর নাম বললাম না। এই সারা বাংলাদেশের কন্ট্রাক্ট নিয়েছে সেই লোক, কোনো প্রোগ্রাম ছাড়া। এই শুনতাম কোথায়, টাঙ্গাইল, এই শুনতাম ব্রাহ্মণবাড়িয়া, এই শুনতাম কুমিল্লা, এই শুনতাম কক্সবাজার, এই শুনতাম চট্টগ্রাম। কিরে ভাই, এ কি আশ্চর্য! সাংগঠনিক কোনো প্রোগ্রাম নাই, কোনো কিছু দেখি না। সেখানে ওই কন্ট্রাক্টর আর এই কাজী মোখলেসুর রহমান এইভাবে কিছুদিন ছিল। যেই শিক্ষকরা জানেন এবং আমার যে নেতারা জানেন তারা সাক্ষী দিতে হবে। কোন প্রোগ্রাম ব্যতীত কুমিল্লা, টাঙ্গাইলে, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, গাজীপুর এই ধরনের দৌড়াদৌড়ি। আমি বুঝতেই পারতাম না তারা কেন দৌড়াদৌড়ি করে। তাদের ওই যে সাপ্তাহিক মিটিং হতো, সেই মিটিংটা ছিল, উনি করেছে কি সারা বাংলাদেশে একজনকে কন্ট্রাক্ট দিয়েছে। আবার ওই বড় কন্ট্রাক্টর বিভাগীয় ৮ বিভাগে ৮ জনকে কন্ট্রাক্ট দিয়েছে। সেখানে ৮ বিভাগের মধ্যে একটি বিভাগ সিলেট পীর আউলিয়ার এলাকা, সেখানে আলেম ওলামার এলাকা। তারা তাদের এই যে এই ব্যবসায়ী এই কন্ট্রাক্টে তারা সিলেটের কেউ আসে নাই। তখন ওখানে কোনো কন্ট্রাক্টর না পেয়ে সেখানকার কন্ট্রাক্ট দিয়েছে এই যে আজকের সাইফুল, সিলেটের সাইফুল, যার নাম আমরা শুনি, যাকে গণদোলাই দিয়েছে সেদিন, উনি কন্ট্রাক্ট নিয়েছে সিলেট, ওনার বাড়ি হলো রংপুর। এটা আমি গতকালকে থেকে জানতে পারতেছি। যেখানে সিলেটের কেউ লিস্ট ধরে নাই, এই লিস্ট গ্রহণ করে নাই কাজী মোখলেসুর রহমানের, তখন ওই রংপুর থেকে এই ব্যবসায়ীকে এনে, এই কন্ট্রাক্টরকে এনে তাকে লিস্ট দিয়েছে এই রংপুর। তখন থেকে উনি এই সিলেটের লক্ষ লক্ষ টাকা উনি ইনকাম করতেছে, ব্যবসা করতেছে। আর যে তাদের গুরু, তাই সে হোটেল মেলোডিতে অথবা হোটেল সুগন্ধায়, এই 2 জায়গায় বসে বসে এই ব্যবসার হিসাব নিচ্ছে। এই ব্যবসাটা সারা দেশেই হচ্ছে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এই কথা শুনে, যে একটা রংপুরের লোক নিয়ে সিলেটের কন্ট্রাক্ট দিল, কত লক্ষ টাকা কন্ট্রাক্ট নিয়েছে তা জানি না, অথচ সেই কন্ট্রাক্টের টাকার বেশিও তুলে ফেলেছে। তো তাই এই সমস্ত কন্ট্রাক্টররা চায় না ইবতেদায়ী মাদ্রাসার বেতন হোক। যদি ইবতেদায়ী মাদ্রাসার বেতনটা হয়ে যায়, ভাই আপনারা এভাবে লাইভে অংশগ্রহণ করবেন না। কেন করবেন না? আপনারা ব্যস্ত থাকবেন আপনার ফাইল প্রস্তুত করার জন্য, আপনারা ব্যস্ত থাকবেন আপনার ফাইল নিয়ে অফিসে লবিং করার জন্য, অফিসিয়াল ভাবে কাজ করার জন্য। তখন আর আপনারা আমাদের সমিতির ডাকও আসবেন না, আমাদেরও এত প্রয়োজন হবে না। আল্লাহ রহমত বেতনের অর্ডার হলে তখন থেকে আপনারা অফিসিয়াল কাজ শুরু করবেন। কিন্তু এই ব্যবসায়ী মহল, এই চক্র এটা বুঝে, এটা আরো সুন্দরভাবে তারা বুঝে যে হ্যাঁ, এই ব্যবসায়ী কাজটা বন্ধ হয়ে যাবে। যখনই বেতনের অর্ডার হবে তখনই তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন তারা উছিলা কি, তারা একটা আন্দোলনের নাম নিয়ে সারা দেশে কালেকশন শুরু করে। সেই কালেকশনের তাদের ধরনটা কি, যেমন ভোলা জেলায় একজনকে দিয়ে সেই 9 সাল থেকে খেতে খেতে ওই লোকটার এখন আর শরীরে রক্তপানি নেই। সে সারা দেশ থেকে কালেকশন করে সে এখন বাড়ি ঘরেও থাকতে পারে না এই টাকার যন্ত্রণা, অথচ টাকাগুলি নিয়ে গেছে সেই বড় কন্ট্রাক্টররা।
কিন্তু ওই সাধারণ এলাকার লোকা বাড়ি ঘরে থাকতে পারতেছে না। এমতো অবস্থায় তারা আবার ওখানে নতুন কন্ট্রাক্টর ফিট করে, এই নতুন কন্ট্রাক্টর ফিট করে তার মাধ্যমে আবার ব্যবসা শুরু করে। এবং আমি আপনাদেরকে বললে মনে হয় আপনারা সঠিক জবাব দিবেন। আমি আজকে দীর্ঘ 2 মাস ঢাকায়, এই 2 মাসের মধ্যে আমি মাত্র 5 দিন বাড়িতে এসেছি। আমি 5 দিন বাড়িতে অবস্থান করেছি, আর এই 2 মাস শুধু ঢাকা অফিস আদালত, বিভিন্ন মন্ত্রী, মিনিস্টার, স্পিকার, আমি মন্ত্রণালয়, অধিদপ্তর, মাদ্রাসা বোর্ড, সংসদ ভবন এবং বিভিন্ন নেতার বাসায় দৌড়াদৌড়ি। আমার এভাবে এই 2টা মাস যাচ্ছে। সেখানে কি টাকা খরচ হয় কিনা এটার জবাব আপনারা কমেন্টে জানাবেন। আরেকটি হলো এই করতে গিয়ে যখন মাননীয় শিক্ষামন্ত্রী ওয়াদা করেছেন আমাদের এমপি ইনশাল্লাহ এই বাজেটে দিয়ে দিবে, তখন আমরা এই মন্ত্রী থেকেই আমাদের এই কাজটা হোক। আমরা এই মন্ত্রীর সাথে যেহেতু অনেক চেষ্টার পরে এই পর্যায়ে পৌঁছেছি, ওনার মাধ্যমে কাজটা হোক। কিন্তু ওনার বিরুদ্ধে একটি চক্রান্ত শুরু হয়েছে। যে কেন? আমি বলেছিলাম আওয়ামী লীগ সরকার ছাত্রদেরকে অটো পাস দিয়ে এবং পরীক্ষার নকল প্রবণতা চালু করে পড়ার টেবিল থেকে তাদেরকে পৃথক করে নিয়েছেন মোবাইল গেমসে এবং তাস, জুয়া, মদ, গাঁজার আড্ডায়। এমনকি তারা সেই গাঁজার আড্ডায়, মদ, জুয়ায় গিয়ে এমন কিছু ঘটেছে আমার ভোলাতে। এক বাবার একটি সন্তান পড়ালেখা করা অনেক শখ করে, যখন সে এই সমস্ত ইয়েতে আসক্ত হয়ে পড়ালেখার মন নাই, বসে না, তখন বাবা একটু টাইট দিতে গিয়ে সে অনলাইনে ছুরি আবিষ্কার করে ওই ছুরি দিয়ে ওই ছেলেটা, নিজের বাবা একজন অধ্যক্ষ, সেই অধ্যক্ষকে গলা কেটে হত্যা করেছে কিছুদিন পূর্বে, আপনারা দেখেছেন। তাহলে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কি করেছে? এই ছাত্রদেরকে পড়ার টেবিল থেকে নিয়ে নিজের বাবাকে হত্যা করার মতো একজন সন্ত্রাসী তৈরি করছে। এমতো অবস্থায় মাননীয় শিক্ষামন্ত্রী একটু টাইট দিয়েছে যে ছাত্রদেরকে পড়ার টেবিলে যেহেতু নিতে পারে। আর সেখানে কিছু কুচক্রী মহল যারা ছাত্র নয়, এমন কিছু লোক এখানে ঢুকে মাননীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। তখন আমি চিন্তা করেছি, যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রীর এই দুঃসময় সত্য কথা কেউ বলে না, আমি সাহস করে ইনশাল্লাহ আমার সংগঠনের পক্ষ থেকে, আপনারা দেখেছেন গত 21 তারিখে মানববন্ধন দিয়েছি শিক্ষামন্ত্রীর পক্ষে। শিক্ষামন্ত্রী এই যে পদত্যাগের দাবির বিরুদ্ধে আমি মানববন্ধন করেছি। এবং মাননীয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের শিক্ষক সমিতির সাবেক সভাপতি কাজী মরহুম কাজী রুহুল আমিন চৌধুরীর ব্যাপারে মিলাদ মাহফিল করেছি। এখানে ব্যানার করেছি, পিস্টন করেছি, স্মারকলিপি করেছি, তারপরে আপনার এই যে প্রেস বিজ্ঞপ্তি করেছি, মাইক ভাড়া, সাংবাদিক, বিভিন্ন। এতে খরচ আছে কিনা আপনাদের কাছে জানতে চাই। যদি খরচ থাকে, সারা বাংলাদেশের কে কত টাকা দিয়েছেন তাও জানাবেন। আমি ওপেন লাইভে বলতেছি, গোপনে না। কে কত টাকা আপনারা এই মানববন্ধনের জন্য, মিলাদ মাহফিলের জন্য দিয়েছেন তা আমি জানতে চাই। আমি আজকে লাইভ আসলে একটু লং হয়ে যাচ্ছে, কথাগুলো গুরুত্বপূর্ণ, এই জন্য না বললেও পারছি না। আমি আমার হাতে আমি 2016 সালে আমার নিজের হাতে কাজী মোখলেসুর রহমানকে 90,000 টাকা দিয়েছিলাম। সে আন্দোলনে প্রতিদিন সন্ধ্যায় কালেকশন করতেন, তাতে প্রতি সন্ধ্যায় কমপক্ষে 5 লক্ষ টাকা আসতো এই কালেকশনে। এই 5 লক্ষ টাকা তিনি হিসাব দিতেন, এই মিডিয়া 10,000, এই মিডিয়া 20,000, এই এনএসআই কে 30,000, এখানে গোয়েন্দাকে 30,000, পুলিশ অফিসারকে 50,000 ইত্যাদি ভাবে প্রতিদিন সে অন্তত 2-3 লক্ষ টাকার ভাউচার দিতেন, আর এই টাকাগুলো আমাদের থেকে নিতেন। তখন তো আর বুঝতাম না, এত ইয়েও ছিলাম না অফিস আদালতে। এভাবে সেখানে 90,000 টাকা আমি দিয়েছি 16 সালে এই মোখলেসকে। আমার লালমনিরহাট 70,000 টাকা দিয়েছে তবিবুর, তৈয়ব আর হলো আলতাফ, দুজনে। এবং নোয়াখালী থেকে 2,10,000 টাকা দিছে আবুল খায়ের নেতৃত্বে। এভাবে সারা দেশ থেকে টাকাগুলো এভাবে নিয়েছে। এই যে একটা নেশা টাকার,
এটা বড়ই তার একটা নেশায় পরিণত হয়েছে, সে টাকা ছাড়া কিছুই বুঝে না। আর এত টাকা দেওয়ার পরেও আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আমার শিক্ষক ভাইদেরকে ঢাকায় এসে বসার মতো একটা স্থান দিতে পারে নাই, মিটিং করার মতো একটা স্থান দিতে পারে নাই। কিন্তু যখনই আপনাদের সমর্থন পেয়ে আমি ঐক্যফ্রন্টের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি সাথে সাথে আল্লাহর রহমত আপনাদের থাকার জন্য, শোয়ার জন্য, রেস্ট বিশ্রাম নেওয়ার জন্য একটি অফিস নিয়েছি। এমনকি সেই অফিসে আমার যদি 200 লোক ঢাকায় থাকার প্রয়োজন হয়, 200 লোক, এই 200 লোক ইনশাল্লাহ আমার রুমে শোয়ার মতো জায়গা আছে। বিশাল একটি ফ্ল্যাট। এটা আমরা এবং মাধ্যমিক শিক্ষক সমিতি দুই গ্রুপে নিয়েছি। কিন্তু মাধ্যমিক শিক্ষক সমিতি সপ্তাহে একদিন আসে বা 3-4 দিন পরে একদিন আসে, তাদের রুমে বসেই কিছু আলাপ আলোচনা করে চলে যায় একটি রুমে। আর 5-6টি রুমের মধ্যে সকল রুমগুলো আমরাই ব্যবহার করি। এই সকল রুমগুলোতে অন্তত 200 লোক শোয়ার ব্যবস্থা আছে। তাই আমি অনুরোধ করছি ইতিপূর্বেও যে আমার কোন শিক্ষক ভাই ঢাকায় আসলে আর হোটেলে উঠবেন না, আমার এখানে থাকার সুব্যবস্থা আছে। এই কথাটা এই জন্য বলছি, কাজী মোখলেসুর রহমান কোটি কোটি টাকা নিয়েছে, আমার হাতের উপর দিয়েও নিয়েছে, কিন্তু কোনোদিন শিক্ষকদেরকে একটা বসার স্থান ঢাকায় দিতে পারছে কিনা এর জবাব দিবেন। আমি ইনশাল্লাহ একটা বসার স্থান করেছি। যারা এসেছেন দেখেছেন, যারা আসেন নাই তারা ঢাকায় আসলে আমাকে ফোন দিয়ে প্রেস ক্লাবের সাথেই অপোজিটে এই অফিসটি, সেখানে এসে আপনারা ইনশাল্লাহ আপনাদের গোসল করা, জরুরত ছাড়া একটু রেস্ট নেওয়া, রাতে থাকতে হলে থাকা এবং রান্না করে খেতে হলে সেখানে সকল ব্যবস্থা আছে। আপনারা ইনশাল্লাহ এই সুযোগটি গ্রহণ করবেন। কিন্তু আমি এই সুযোগ দিতে গিয়ে বলেন তো কার থেকে কত টাকা দিয়েছেন বাংলাদেশে? অনেকেই আপনারা যুক্ত আছেন, বলেন তো কে কত টাকা দিয়েছেন? আমি বাড়ি থেকে এই 2 মাসে আমার যত সুপারি হয় আমি এগুলো ওই সুপারির ফন্দে বেছি না, এগুলো রেখে দিই। আমার গত বছরের সুপারি বিক্রি করি নাই, এই বছরে আমি 1 লক্ষ টাকা সুপারি বিক্রি করে শুধু আমি সংগঠনের পিছনে টাকা ব্যয় করেছি এই 2 মাসে। আমি চাঁদাবাজি করি নাই, আপনাদের থেকে ওভাবে টাকা পয়সা নেই নাই। আমি এই কাজগুলো করে এগিয়ে যাচ্ছি। প্রশ্ন করতে পারেন যে ভাই আপনার স্বার্থ কি? আমার স্বার্থ একটা, আমি শিক্ষকের মর্যাদা পাবো এক। দ্বিতীয় স্বার্থ হলো এই প্রতিষ্ঠানগুলো যদি হয় তাহলে এগুলোতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম উচ্চারণ হবে, আল্লাহ পাকের কোরআন, আল্লাহর রাসূলের হাদিস এখানে চর্চা হবে। আজ হলে আজ থেকে কিয়ামত পর্যন্ত হবে। সেই হওয়াতে আল্লাহ, আল্লাহর রাসূলের নাম যদি এখানে উচ্চারণ হয়, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিস যদি এখানে চর্চা হয়, তাহলে এর বিনিময়ে আমি কিছু পাবো। সেই পাওনাটা আপনারা শক্ত লোহার জাল দিয়ে, বেড়া দিয়েও, কোনো প্রাচীর তৈরি করেও আমার ওই পাওনা বন্ধ করতে পারবেন না। সেহেতু আমি একটি নিয়তেই করি যে জীবনে হয়তো আমি অনেক পাপ করেছি, এই মাদ্রাসা শিক্ষা প্রাথমিক স্তর যদি আমার চেষ্টায় আল্লাহ প্রতিষ্ঠিত করে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমি এর থেকে কিছু পাবো। সেটা আপনারা দিতে হবে না, আমার আল্লাহ পাক দিবে। আমি এই উদ্দেশ্যেই আমি নিজের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, আমার মতো লোক যে কোনো কাজ করলে, অন্য একজনের কাজ করলে ডেইলি 1000 টাকা দিবে। আল্লাহর রহমত আমি অনেক কাজ জানি, কিন্তু আমি সেই ডেইলি 1000 টাকা কামাই করা ব্যতি রেখে আমি বাড়ি থেকে নিয়ে খরচ করেও এই সংগঠন আমি চেষ্টা করতেছি। এই জন্যই বলেছিলাম যে মুখলেস কোটি কোটি টাকা নিয়েছে, শিক্ষকের বসার জন্য স্থান দিতে পারেনি, আমি সেটাও করেছি। আমার সর্বশেষ কথাটা হলো এটাই যে আপনারা যদি আমার এই কথাগুলো ভালো লাগে, আপনারা এই কথার সাথে একমত থাকেন, তাহলে আমাকে সাহস যোগাবেন যে ইনশাল্লাহ আপনি আপনার যেই ভেগে আপনি চলছেন এর গতিবেগ আরো বৃদ্ধি করে, আরো শক্তিশালী অভিযান চালিয়ে এই দুষ্ট চক্রান্তকারীদেরকে প্রতিহত করবেন আর আপনি কাজে এগিয়ে যাবেন। তাহলে ইনশাল্লাহ আমি আগামী দিনে আরো দুর্বার গতিতে এগিয়ে যাব। আর যদি আপনারা পরামর্শ দেন যে না ভাই এগুলোর প্রয়োজন নাই, তারা তাদের মতো চেষ্টা করুক, আপনারা ঐক্যফ্রন্ট আপনাদের মতো চেষ্টা করেন। আর ওরা একমাত্র কোন সংগঠন নাই তারপরও ঐক্যজোট দাবি করে। এই সংগঠনবিহীন ঐক্যজোট
আর আমরণের চেয়ারম্যান এরা করুক এদের ভাবে, আমরা করব আমাদের ভাবে। এইটার যদি আপনাদের একমত হন তাহলে এটা আমাকে জানাবেন। আমার কথা মনে হয় আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আর আজকে আমি আপনাদের সাথে লাইভে কথা বলছি, অথচ আমার বিরুদ্ধে এমন চক্রান্ত চলছে, এমন কিছু তারা করতেছে, আমি বিভিন্ন দিক থেকে নিউজ পাচ্ছি। এমনকি আমার বিরুদ্ধে মামলাও নাকি করেছে। আমি মামলাকে ভয় করি না, এই জন্য মামলা দিয়ে আমার জীবন গড়া, সেহেতু আমি মামলাকে ভয় করি না। মামলা দিলে মোকাবেলা করব এবং আশা করি দুর্মুজ কমিটির গতি আরো বাড়বে। যদি এমন কিছু হয় মামলা দেয়, দুর্মুজ কমিটির গতি আরো বাড়বে। এবং সারা দেশে আপনারা সাধারণ শিক্ষকেরা আপনাদের স্ত্রীর কানের স্বর্ণ এবং গলার চেন, নাকের স্বর্ণ বিক্রি করেও টাকা দিয়েছেন, অনেকে জমি বিক্রি করে টাকা দিয়েছেন। যদি আমার বিরুদ্ধে কোনো মামলা করে এবং কোনো বাড়াবাড়িতে সামনে যায়, আমি আশা করি আপনাদের ওই টাকাগুলো ইনশাল্লাহ উঠিয়ে দিব, ওই টাকাগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। প্রয়োজনে তাদের বাড়ি বাড়ি, তাদের সমাজে গিয়ে ওই সমাজের লোক নিয়ে এই টাকা উত্তোলন করার ব্যবস্থা আমি ইনশাল্লাহ করে দিব। এই কুচক্রী মহল এই টাকা হজম করতে পারবে না, আমি ওই পর্যন্ত ব্যবস্থা নিতে প্রস্তুত। তবে তাদের এই চক্রান্তের শিকার যদি আমি হয়েই যাই, যদি আমাকে আপনারা আপনাদের মাঝ থেকে হারিয়ে ফেলেন, যদি ওরা আমাকে হত্যা করে অথবা অন্য কোনো কিছু করে, তাহলে আমি জানিয়ে রাখি তার পরিকল্পনার দায়ী হবে কাজী মোখলেসুর রহমান এবং নেত্রকোনার শামসুল, পটুয়াখালীর আলামিন। এই তিনজনের চক্রান্তে হয়তো আমার জীবন নাশের ঘটনা ঘটতে পারে, আমাকে তারা হত্যা করতে পারে, গুম করতে পারে। এমন কিছু যদি হয়, আপনাদের মাঝ থেকে যদি আমি হারিয়ে যাই, যদি আমাকে আপনারা হারিয়ে ফেলেন, তাহলে আমি আশা করি যে বাংলার এই 450 উপজেলা এবং 64 জেলা সকল থেকে আপনারা দুর্বার গতিতে আন্দোলন গড়ে তুলবেন এবং আপনাদের দাবি আদায়ের স্বার্থে আপনারা এই কুচক্রী মহলকে বিদায় করার ব্যবস্থা করবেন। যেদিন আমি থাকবো না, যেদিন হয়তো আমি ওদের কোনো এই ষড়যন্ত্রের শিকার যদি হয়ে যায়, সেদিন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অন্তত আমার নামটি লয়ে দোয়া করবেন এবং আপনারা একটি প্রতিবাদ গড়ে তুলবেন এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। তারা বিভিন্ন ষড়যন্ত্র আমার বিরুদ্ধে চালাচ্ছে, আমি যদিও ভয় পাই না, তারপরেও তো মানুষ হিসেবে আপনাদেরকে জানানো উচিত এই 3 পরিকল্পনাকারী আমাকে হত্যা করার চেষ্টা করতেছে, পরিকল্পনা করতেছে। আপনাদের কাছে আমি তাদের নাম ক্লিয়ার করে দিয়ে আমি ইনশাল্লাহ আবার রবিবার থেকে মাঠে যাচ্ছি। যদি আমার কিছু হয়, আপনারা এই 3 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি যে কথাগুলো বলেছি সেই সাপোর্ট আপনারা আমাকে দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আজকের লাইভ আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।